হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ড সিস্টেম ঠিক আছে? রেসপন্স করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাই। আচ্ছা, আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো অর্গানন অফ মেডিসিন। ইতিপূর্বে 1 আর 2 নম্বর সূত্র আলোচনা হয়ে গেছে। আজকে 3 নম্বর সূত্র আলোচনা করা হবে। 3 নম্বর সূত্রে যে বিষয়ে আলোচনা করা হবে সেটা মূলত যে প্রকৃত চিকিৎসক কাকে বলে, একজন চিকিৎসক কাকে বলা হয়, বা একজন চিকিৎসকের কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে অর্গাননের 3 নম্বর সূত্রে। আর অর্গাননের প্রত্যেকটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করতে হবে যে কি বলছে। আর সংস্কার মুক্ত হতে হবে। সংস্কার মুক্ত বলতে যে ধারণা মাথায় আছে সেই ধারণাকে সামনে রেখে যদি বোঝার চেষ্টা করা হয় অনেক সময় ঠিকঠাক বোঝা যাবে না। সুতরাং সেটাকে সাইডে রেখে কি বলছে এই সময় এটা যদি বোঝার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে। তো একজন ডাক্তারবাবুর যে কতগুলো গুণ থাকা প্রয়োজন তার ভিতরে একটা অন্যতম গুণ হলো নলেজ অফ ডিজিজ বা রোগ সম্বন্ধে জ্ঞান। ডাক্তারবাবুর রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন রোগ সম্পর্কে জ্ঞান বলতে কি বোঝায়? তো সাধারণত আমরা যখনই রোগ সম্পর্কে জ্ঞান শব্দটা ব্যবহার করব সঙ্গে সঙ্গে প্র্যাকটিস অফ মেডিসিন সাবজেক্টের কথা মনে পড়বে। কারণ প্র্যাকটিস অফ মেডিসিনে এই রোগ সম্পর্কে জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, যে সাবজেক্টটা সেকেন্ড ইয়ারে পড়ানো আপনাদের। আচ্ছা, আপনাদের সাউন্ড সিস্টেম বন্ধ করুন, আপনাদের সাউন্ড সিস্টেম বন্ধ করুন। রোজিনা খাতুন, আপনার সাউন্ড সিস্টেম বন্ধ করুন। ঠিক আছে। তো যখনই রোজিনা খাতুন সাউন্ড সিস্টেম বন্ধ করুন। রোজিনা খাতুন আপনার সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দিন। সাউন্ড সিস্টেম রানিং আছে, আপনার শব্দ হচ্ছে। হ্যাঁ, তো রোগ সম্পর্কে জ্ঞান শব্দটা যখনই ব্যবহার করা হবে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস অফ মেডিসিন শব্দটা মাথায় আসবে, যে সাবজেক্টটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, কারণ ওই সাবজেক্টে রোগ সম্পর্কে আলোচনা করা হয়। এখন প্র্যাকটিস অফ মেডিসিন বলতে কি বোঝায়? অ্যালোপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে যা অর্থ বোঝায় হোমিওপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে সেটা বোঝাবে না। হ্যানিম্যান সাহেব এই রোগ সম্পর্কে জ্ঞান সম্পর্কে অন্য ধারণা দিয়ে গেছেন, যে অ্যালোপ্যাথির প্র্যাকটিস অফ মেডিসিনের ধারণার সঙ্গে মিলবে না। তো এখানে তুলনামূলক অ্যালোপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে কি বোঝায় সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা থাকতে হবে। প্র্যাকটিস অফ মেডিসিন এমন একটা সাবজেক্ট অ্যালোপ্যাথিতে যে সাবজেক্টে প্রত্যেকটা রোগের বিবরণ থাকে, প্রত্যেকটা রোগের বিবরণ থাকে।
রোগের কারণ থাকে, রোগের নাম থাকে, আর রোগের ঔষধ সম্পর্কে থাকে, যে ওই রোগের কি ঔষধ হবে। তাহলে অ্যালোপ্যাথিতে প্র্যাকটিস অফ মেডিসিনে 1 নম্বর রোগ সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকে, 2 নম্বর রোগের কারণ কি সে সম্পর্কে আলোচনা করা হয়, 3 নম্বর রোগটির নামকরণ কি, রোগটির নাম কি এ সম্পর্কে আলোচনা করা হয়, আর শেষ ওই রোগের ঔষধ কি হবে এ সম্পর্কে আলোচনা করা থাকে প্র্যাকটিস অফ মেডিসিনে। আর অ্যালোপ্যাথিতে প্রত্যেকটা রোগের নাম ধরে ধরে ঔষধ ঠিক থাকে। যেমন মনে করুন কোনো একটা মানুষের জ্বর হয়েছে, সেক্ষেত্রে তার জন্য কুইনাইন নির্দিষ্ট ঔষধ আছে। কোনো মানুষের ডায়রিয়া হয়েছে, সে বিষয়ে ক্লোরিডিন নির্দিষ্ট ঔষধ নির্দিষ্ট করা আছে। এইভাবে প্র্যাকটিস অফ মেডিসিনে আলোচনা করা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে জ্ঞান বলতে হ্যানিম্যান সাহেব বলছে যে একটা সুস্থ মানুষের শরীরে যে লক্ষণ ছিল না, অসুস্থ হওয়ার পর যে লক্ষণগুলো দেখা গিয়েছে, ওই লক্ষণগুলোর সমষ্টি হলো রোগ। আবার বলছি কথাটা, একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে যে লক্ষণগুলো ছিল না, কিন্তু অসুস্থ হওয়ার পর তার মনে এবং শরীরে যে নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে যা তাকে কষ্ট দিচ্ছে, ওই লক্ষণগুলোর সমষ্টিই হলো রোগ। আর এর কোনো নামকরণের প্রয়োজন নেই। হ্যানিম্যান সাহেব স্পষ্ট বলছে এর নামকরণের কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যালোপ্যাথিতে কি রোগের নামকরণ থাকবে, আর হোমিওপ্যাথিতে রোগের নামকরণের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এতটুকুই জানা যে ওই লক্ষণের সমষ্টিটাই হলো রোগ। আর এই লক্ষণ সমষ্টির তারতম্য অনুসারে ঔষধ আলাদা আলাদা হবে। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। মনে করুন কোন একজন রোগী এসেছে ডাক্তার বাবুর কাছে, আসার পরে তার শরীরে ভীষণ ঘাম হচ্ছে, অথচ তার ভীষণ ঠান্ডা লাগছে। ঘাম হচ্ছে অথচ ঠান্ডা লাগছে, অত্যন্ত তার মৃত্যু ভয় হচ্ছে। অর্থাৎ সে বলছে ডাক্তার বাবু আমি বুঝি আর বাঁচবো না, আমি মারা যাবো এবার, আর অল্প কিছুক্ষণ পর হয়তো আমি মারা যাবো, আমি হয়তো আর বাঁচবো না। রোগী এরকম কথা বলছে। এমনকি রোগী ছটফট করছে, এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারছে না, ছটফট করছে, হাঁসফাঁস করছে, আর প্রচুর পরিমাণে জল পান করছে, ঘন ঘন প্রচুর পরিমাণে জল পান করছে। এই রকম একজন রোগী ডাক্তার বাবুর কাছে এসেছেন, আর তার সঙ্গে কি হচ্ছে, তার শরীরের তাপমাত্রা ভীষণ বেড়ে গেছে। এতগুলো লক্ষণ নিয়ে ডাক্তার বাবুর কাছে রোগী এসেছে, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে। তো অ্যালোপ্যাথিতে এটাকে বলা হবে তার জ্বর হয়েছে, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তার জ্বর হয়েছে। সুতরাং জ্বরের নির্দিষ্ট যে ঔষধ আছে কুইনাইন, সেটা তাকে দেয়া হবে, গায়ের তাপমাত্রা কমে যাবে, একটা নির্দিষ্ট ঔষধ। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এই রকম নির্দিষ্ট ঔষধ নেই যে জ্বর হয়েছে একে হোমিওপ্যাথি ওই ঔষধটা দেয়া হোক। কিন্তু তার শরীরে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এই লক্ষণগুলো সব হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকোনাইট নেপিলাসের সিমটম, যে সিমটমগুলোর কথা বলেছি, অ্যাকোনাইট নেপিলাসের সিমটম। সুতরাং হোমিওপ্যাথি ডাক্তার তাকে অ্যাকোনাইট নেপিলাস দেবে।
স্বাভাবিকভাবে তার গায়ের তাপমাত্রা কমে যাবে। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার তা করে না। তাহলে দেখা, এমনকি মনে করুন যে লক্ষণগুলোর কথা বলা হলো, এই লক্ষণগুলো নিয়ে কোনো একজন রোগী এসেছে, তার গায়ের তাপমাত্রা বেড়ে গেছে। আর একজন রোগী এসেছে, এই লক্ষণগুলো নিয়ে তার পাতলা পায়খানা হচ্ছে। আর একজন রোগী এসেছে, এই লক্ষণগুলো নিয়ে তার পেটে ব্যথা হচ্ছে। আর একজন রোগী এসেছে, এই লক্ষণগুলো নিয়ে তার মাথার যন্ত্রণা হচ্ছে। এই রকম বিভিন্ন সমস্যা নিয়ে রোগী এসেছে। ডাক্তারবাবু প্রত্যেককে অ্যাকোনাইট নেপ্লাস দেবে, হোমিওপ্যাথি ডাক্তার। যার জ্বর হয়েছে তারও অ্যাকোনাইট নেপ্লাস, যার পাতলা পায়খানা হচ্ছে তারও অ্যাকোনাইট নেপ্লাস, যার মাথা ব্যথা হচ্ছে তারও অ্যাকোনাইট নেপ্লাস, যার পেট ব্যথা হচ্ছে তারও অ্যাকোনাইট নেপ্লাস। এবং প্রত্যেকের রোগ ভালো হবে ওই অ্যাকোনাইট নেপ্লাসে। তার কারণ কি? কারণ তার শরীরে যে সিমটমগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে, ওই যে শরীরে ভীষণ ঘাম হচ্ছে অথচ শীত করছে, সে ছটফট করছে, তার সে বলে দিচ্ছে ডাক্তারবাবু আমি আর বাঁচবো না, তার মৃত্যুর ভয় হচ্ছে। এমনকি সে মাঝে মাঝেই প্রচুর পরিমাণে জল পান করছে। এই যে লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো অ্যাকোনাইট নেপ্লাসের সিমটম। সুতরাং এই লক্ষণগুলো থাকাতে তার যে কষ্টই হোক না কেন, সে জ্বর হোক, পাতলা পায়খানা হোক, মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, যাই হোক না কেন, তাকে অ্যাকোনাইট নেপ্লাস দেওয়া হবে এবং প্রত্যেকের সমস্যা ঠিক হবে। তাহলে কি, লক্ষণ অনুসারে ঔষধ দেওয়া হলো, তার রোগ ঠিক হচ্ছে। কিন্তু একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যদি এই পেশেন্টগুলো যায়, যার জ্বর হয়েছে তাকে দেয়া হবে কুইনাইন, যার পাতলা পায়খানা হচ্ছে তার দেয়া হবে ক্লোরোডিন, যার পেট ব্যথা হচ্ছে তার দেওয়া হবে পেনকিলার। এই রকম বিভিন্ন রোগ অনুসারে ঔষধ দেবেন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারবাবু রোগ যাই হোক না কেন লক্ষণ দেখে ঔষধ দেবেন। তাহলে রোগ সম্পর্কে জ্ঞান বলতে যা বোঝাচ্ছে, অ্যালোপ্যাথির যে ধারণা, হোমিওপ্যাথির ধারণা আলাদা। এমনকি একজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু যতক্ষণ না কোনো রোগীর পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে, রিপোর্ট করাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রোগ নির্দিষ্ট করতে পারবে না। আর রোগ নির্দিষ্ট না করতে পারলে ঔষধও দিতে পারবে না। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে কোনো একটি রোগী আসে, রোগ যাই হোক না কেন লক্ষণ সাদৃশ্যে ঔষধ দেবে এবং রোগ ঠিক হবে। সেজন্যই হ্যানিম্যান বলছে যে রোগ যাই হোক না কেন রোগের নামকরণের কোনো প্রয়োজন নেই। হোমিওপ্যাথিতে লক্ষণ সাদৃশ্যে তার রোগ নির্ণয় করা হবে। তা এমন এই হলো মূলত রোগ সম্পর্কে জ্ঞান, অর্থাৎ একজন ডাক্তার বাবুর রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আর এই রোগ সম্পর্কে ধারণা বলতে অ্যালোপ্যাথির যে ধারণা, সে ধারণা হোমিওপ্যাথিতে হবে না। মূল যে পার্থক্যটা রয়েছে রোগ সম্পর্কে জ্ঞানের, সেটা হলো হোমিওপ্যাথিতে রোগের নামকরণ হবে না, রোগ অনুসারে ঔষধ হবে না, ঔষধ হবে লক্ষণ অনুসারে। আর অ্যালোপ্যাথিতে রোগ অনুসারে ঔষধ হবে। সুতরাং হোমিওপ্যাথি রোগ সম্পর্কে জ্ঞান আর অ্যালোপ্যাথি রোগ সম্পর্কে জ্ঞান আলাদা। পাশাপাশি এই উদাহরণটা বলা যেতে পারে, যেমন বলা হলো যে বিভিন্ন রোগ নিয়ে এসেছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে,
কিন্তু সবাইকে একই ঔষধ অ্যাকোনাইট নেপিলাস দেওয়া হলো, আর ওই ঔষধে সবারই রোগ ভালো হবে। পাশাপাশি এটাও হতে পারে একজন ডাক্তার বাবুর কাছে 4টে রোগী এসেছে, 4জনেরই গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, কিন্তু ডাক্তার কাউকে ব্রায়োনিয়া দিল, কাউকে রাস্টক্স দিল, কাউকে বেলেডোনা দিল, কাউকে অ্যাকোনাইট দিল, কিন্তু প্রত্যেকেরই একই সমস্যা, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, অর্থাৎ জ্বর হয়েছে। তা জ্বর এক, তা সত্ত্বেও ঔষধ আলাদা আলাদা হচ্ছে কেন? কারণ দেখা যাচ্ছে যে ব্যক্তির অ্যাকোনাইট লক্ষণ রয়েছে তাকে অ্যাকোনাইট দেওয়া হলো, যে রোগীর রাস্টক্সের লক্ষণ রয়েছে তাকে রাস্টক্স দেওয়া হলো, যে রোগীর ব্রায়োনিয়ার লক্ষণ রয়েছে তাকে ব্রায়োনিয়া দেওয়া হলো। সুতরাং শরীরে কষ্ট যাই হোক না কেন, সবারই গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, কথা ঠিক, কিন্তু লক্ষণ আলাদা, সুতরাং ঔষধ আলাদা হয়ে যাবে। এই হলো মূলত রোগ সম্পর্কে জ্ঞান একজন ডাক্তারবাবুর থাকতে হবে। আর 2 নম্বর যে জ্ঞানটা থাকতে হবে ডাক্তারবাবুর, সেটা হলো নলেজ অফ মেডিসিনাল পাওয়ার, অর্থাৎ একটা ঔষধের কি শক্তি আছে এ সম্পর্কে ডাক্তারবাবুর স্পষ্ট ধারণা থাকতে হবে। হ্যানিম্যান সাহেব বলে গেছেন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় যে একজন ডাক্তারবাবুর কি কি গুণ থাকতে হবে। 1 নম্বরে গুণে বলা হলো রোগ সম্পর্কে জ্ঞান, অর্থাৎ রোগ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। 2 নম্বর যে গুণ সেটা হলো ঔষধের শক্তি সম্পর্কে জ্ঞান, অর্থাৎ ঔষধের কি শক্তি আছে সে সম্পর্কে ডাক্তারবাবুর স্পষ্ট ধারণা থাকতে হবে। তা ঔষধের শক্তি বলতে কি বোঝায়? আমাদের হোমিওপ্যাথিতে ঔষধের শক্তি বলতে বোঝাচ্ছে যে একজন সুস্থ মানুষের যদি কিনা একটা হোমিওপ্যাথি ঔষধ খাওয়ানো, একজন শারীরিক এবং মানসিক দুটো, একজন শারীরিক এবং মানসিক সুস্থ মানুষের দেহে যদি একটা হোমিওপ্যাথি ঔষধ খাইয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে যে যে লক্ষণ তার শরীরে দেখা যাবে ওই লক্ষণগুলোই হলো ওই ঔষধের শক্তি। কথা স্পষ্ট বুঝতে হবে, ধারণা ক্লিয়ার করতে হবে যে ঔষধের শক্তি বলতে কি বোঝায়। সেটা হলো এই যে একজন শারীরিক এবং মানসিক সুস্থ মানুষকে একটা হোমিওপ্যাথি ঔষধ খাইয়ে দেওয়ার পর যে লক্ষণগুলো তার মনে এবং শরীরে আসে ওই লক্ষণগুলোই হলো ওই ঔষধের শক্তি। আর এই শক্তি সম্পর্কে ডাক্তারবাবুর স্পষ্ট ধারণা থাকতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় একটা বড় মেডিসিন সালফার আমাদের হোমিওপ্যাথিতে আছে, যে মেডিসিন সম্পর্কে ম্যাটেরিয়ামেটিকায় পড়ানো হবে আপনাদের, যিনি ম্যাটেরিয়ামেটিকা পড়াচ্ছেন তিনি পড়াবেন। তা ওই ম্যাটেরিয়ামেটিকায় যে একটা ঔষধ যে সালফার, এই সালফারের শক্তি আছে, ওই শক্তি সম্পর্কে ডাক্তারবাবুর স্পষ্ট জানতে হবে। সে শক্তিগুলো হলো এই মূলত একজন সুস্থ মানুষের শরীরে যদি সালফার দিয়ে দেওয়া যায়, অর্থাৎ সালফার খাইয়ে দেওয়া হয়, তো যে লক্ষণগুলো আসে সেটা তো হলো এই, ওই মানুষটা ভীষণ স্বার্থপর হবে। দেখুন স্বার্থপর এই যে শব্দটাই আবার কি রোগ নাকি? হ্যাঁ এটা রোগ, কারণ মানসিক এবং শারীরিক সুস্থতা এবং অসুস্থতা এই যে বিষয়টা, রোগ মনে লাগে, রোগ শরীরে লাগে। তো
তো যখন মনে রোগ লাগবে তখন মানসিক সমস্যা হবে। সেজন্য সালফারের যে লক্ষণ, সালফার যে মেডিসিন, তার যে লক্ষণ মনোজগতের সৃষ্টি হবে, সেটা হলো ওই মানুষটা ভীষণ স্বার্থপর হবে। এখন এই স্বার্থপরতার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সে ম্যাথমেটিকে আপনাদের পড়াবে। এবং সালফারের যে একটা গুরুত্বপূর্ণ সিমটম, সে একটা অদ্ভুত সৌন্দর্য জ্ঞান থাকে। এই অদ্ভুত সৌন্দর্য জ্ঞান বলতে কি বোঝায়, সেটা ম্যাথমেটিকায় পড়ানো হবে। এমনকি সালফারের পেশেন্টরা ধর্ম সংক্রান্ত বিষাদে ভোগে। সালফারের যে একটা লক্ষণ, সেটা হলো এরা ভীষণ গর্বিত হয়, গর্ব করে, এবং এরা ভ্রান্ত দার্শনিক হয়, দার্শনিক কিন্তু ভ্রান্ত। এরা কর্ম সম্পর্কে বিমুখ হয়, অর্থাৎ কুড়ে হয়, ভীষণ অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, এদের মেজাজ খিটখিটে হয়, এবং এদের চামড়ায় চর্মরোগ প্রবণ হয়, এরা চর্মরোগ প্রবণ হয়। এরা কখনো স্ট্রেট সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, সবসময় হয় বা পায়ে নাই ডান পায়ে ভর দিয়ে দাঁড়াবে, দুই পায়ে সমান ভর দিয়ে দাঁড়াতে পারে না। এরকম সালফারের আরো গুরুত্বপূর্ণ অনেক সিমটম আছে। তাই যে সিমটম গুলো সালফারের বললাম, এই সিমটম গুলোই হলো এই সালফার মেডিসিনের শক্তি। তো ডাক্তার বাবুকে প্রত্যেকটা মেডিসিনের শক্তি সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে। হ্যাঁ বলো। উদাহরণ দিলাম, নেট্রামিউরের কি কি সিমটম আছে এই সম্পর্কে ডাক্তারবাবুর স্পষ্ট ধারণা থাকতে হবে। স্পষ্ট স্পষ্ট কেন বলছি, ওই যে বললাম যে সালফারে একটা গুরুত্বপূর্ণ সিমটম, এরা ভীষণ স্বার্থপর হয়। কিন্তু স্বার্থপরের আবার বিভিন্ন ভাগ আছে, ক্যাটাগরি আছে। স্বার্থপর তো একটা শব্দ, কিন্তু এই স্বার্থপরের শ্রেণী বিভাগ আছে। সালফার কি প্রকৃতির স্বার্থপর হবে, ওটাও জানতে হবে। এরকম নেট্রামিউরের বিভিন্ন সিমটম আছে, পালসেটিলার সিমটম আছে, ল্যাকেসিসের সিমটম আছে, হ্যাঁ, লাইকোপোডিয়ামের সিমটম আছে। ওই সিমটম হলো ওই ঔষধের শক্তি। সুতরাং ডাক্তার বাবুকে ঔষধের এই শক্তি সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে। এমনকি কোনো পেশেন্ট যখন আসবে ডাক্তারবাবুর চেম্বারে, রোগী যে কষ্টের কথা বলবে, যে সিমটম গুলোর কথা বলবে, ওই সিমটম গুলো শোনার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবুর মাথায় চলে আসবে যে এই সিমটম গুলো কোন মেডিসিনের ভিতরে আছে। এই জ্ঞান সম্পন্ন হতে হবে ডাক্তারবাবুকে, যে একজন রোগী চেম্বারে এসে যে কষ্টের কথা বলছে, যে সিমটমের কথা বলছে, ডাক্তারবাবুর শোনার সঙ্গে সঙ্গে তার মাথার ভেতরে চলে আসবে যে এই সিমটম গুলো কোন মেডিসিনের ভিতরে আছে। এই গুণ সম্পন্ন হতে হবে ডাক্তারবাবুকে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি গ্রাম শব্দটা উল্লেখ করা হয়, যদি গ্রাম শব্দ গয়রফলাকার গ্রাম, পল্লীগ্রাম, এই শব্দটা উল্লেখ করা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় চলে আসছে সেখানে মাঠ আছে, সবুজ ক্ষেত আছে, গাছপালায় ভরপুর, রাস্তাঘাট কাঁচা, ঘরবাড়ি কাঁচা, হ্যাঁ, কুড়ে ঘর, অবশ্য এখন কিছু কিছু পাকা ঘর অনেক জায়গায় হচ্ছে। তো এই গ্রাম শব্দটার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় এই কল্পনাগুলো চলে আসে। ঠিক ডাক্তারবাবুরও ঠিক ওই রকম হতে হবে, যে রোগী যখন তার কষ্টের কথা বলবে, সিমটমের কথা বলবে, সঙ্গে সঙ্গে তার মাথায় চলে আসবে যে এই সিমটমগুলো কোন মেডিসিনের হতে পারে। এই জ্ঞান সম্পন্ন হতে হবে ডাক্তারবাবুর। কারণ এখানে ডাক্তারের জ্ঞানের কথা বলা হচ্ছে, ডাক্তারের গুণের কথা বলা হচ্ছে, ডাক্তারের যোগ্যতার কথা বলা হচ্ছে। এই যোগ্যতা সম্পন্ন হতে হবে একজন ডাক্তারবাবুর।
যাই হোক, পরের যে গুরুত্বপূর্ণ গুণ ডাক্তারবাবু থাকতে হবে সেটা হলো এই যে রোগীর রোগ লক্ষণ এবং মেডিসিনের লক্ষণ, এই দুটোর লক্ষণের সাদৃশ্য মেলানোর গুণ থাকতে হবে। যে রোগী যে লক্ষণের কথা বলছে আর মেডিসিনের যে লক্ষণ আছে, এই যে সমলক্ষণ, এই সমলক্ষণ টোটো মেলানোর দক্ষতা থাকতে হবে ডাক্তার বাবুর। আর কি, ঔষধ কিভাবে প্রস্তুত করা হয় এ সম্পর্কেও ডাক্তার বাবুর জ্ঞান থাকতে হবে, যে ঔষধ কিভাবে প্রস্তুত করা হয়। এমনকি হোমিওপ্যাথি ঔষধ ল্যাবরেটরিতে কি করে তৈরি করা হয় এ বিষয়েও ডাক্তারবাবুর জ্ঞান থাকতে হবে। যে জ্ঞান আমাদের অর্গাননের ভেতরে শেষের দিকে অ্যাপ্রোজামে আছে, শেষের দিকে সূত্রে আছে, যখন ওই সূত্র পড়ানো হবে তখন শেখানো হবে যে ঔষধ কি করে তৈরি করা হয়। এখন আমরা তো ডাক্তারি করব, চেম্বারে বসে প্র্যাকটিস করব, আমরা তার ঔষধ তৈরি করব না। তো ও জ্ঞান আমাদের কি দরকার আছে? ও জ্ঞান দরকার আছে, আমরা তো আসতে পারে আমরা চেম্বারে ডাক্তারি করব, আমরা তো কেমিস্ট না, আমরা তো ওই ল্যাবরেটরি থেকে ঔষধ তৈরি করব না। তাহলে আমাদের ওখানে কি দরকার আছে? না, যদি কিনা প্রপার মেডিসিন সিলেকশন করতে হয় আর ঔষধের দ্বারাই রোগ ভালো করতে হয়, তো ঔষধ কি করে তৈরি করতে হয় সে সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, তবেই ঔষধ সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। এমনকি যে ঔষধ আমাদের কাছে আছে, মনে করেন সেন্টিসিমাল পোটেন্সির ঔষধ রয়েছে, সে 6 পাওয়ার হোক, 30 পাওয়ার হোক, 200 পাওয়ার হোক, 1m পাওয়ার হোক, cm পাওয়ার হোক, বা 0/1, 0/2, 0/3, যা পাওয়ারেরই ওষুধ আমাদের কাছে থাক না কেন, যখন রোগীকে দেওয়া হবে তখন ওইটা কিন্তু প্রস্তুত করে দেওয়া হয়। অর্থাৎ ল্যাব থেকে যে ঔষধটা আমরা কিনে নিয়ে আসি, ডাইরেক্ট ওই র ঔষধ রোগীকে দেওয়া হয় না, ওইটা আবার ডাক্তারবাবু প্রসেসিং করে রোগীকে দেওয়া হয়। কি পদ্ধতিতে ওই ঔষধটা দেয়া হবে এ সম্পর্কেও ডাক্তার বাবুর সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হবে। আর এই সুনির্দিষ্ট জ্ঞান বলতে হ্যানিম্যান সাহেব যেভাবে বলে গেছেন ওইভাবে ঔষধটা তৈরি করে রোগীকে দিতে হবে। নিজেদের মনোক্তি অনুযায়ী বা অমুক অভিজ্ঞ ডাক্তার সে এইভাবে তৈরি করে, বা অনেক নামকরা ডাক্তার তারা এইভাবে তৈরি করে, ওইভাবে তৈরি করে দিলে সঠিক হবে না। দেখতে হবে যে হ্যানিম্যান কিভাবে ওই ঔষধ তৈরি করে রোগীকে দিতেন, সেইভাবে আমাদেরকেও দিতে হবে। তাহলে ওই জ্ঞানটাও অর্জন করতে হবে, যেটা অর্গাননের প্র্যাকটিক্যাল পার্ট যখন করানো হবে তখন বলা হবে যে কি করে ঔষধ তৈরি করে রোগীকে দেয়া হয়। পরের যে জ্ঞানটা সেটা হলো পোটেন্সি, ঔষধের পোটেন্সি। এটাও কিন্তু শক্তি, পোটেন্সি বলতে শক্তি। এক নম্বর যে যোগ্যতায় বলা হলো ডাক্তার বাবুর ঔষধের শক্তি সম্পর্কে, 2 নম্বরে বলা হয়েছে যে ঔষধের শক্তি সম্পর্কে জ্ঞান, শক্তি। আর এখানে আবার নতুন করে বলা হচ্ছে ঔষধের শক্তি সম্পর্কে জ্ঞান। তাহলে ওই শক্তি আর এই শক্তির পার্থক্য কি? ওটা বলতে যেটা বোঝানো হয়েছে আপনারা বুঝেছেন, শুনেছেন। আর এই শক্তি বলতে ঔষধের যে শক্তি, 6 পাওয়ারের না 30 পাওয়ারের না 200 পাওয়ারের না 1m পাওয়ারের না 0/1 না 0/2, এই পাওয়ার। এই যে বিভিন্ন পাওয়ারের ঔষধ রয়েছে, 6 পাওয়ারের ওষুধের কি শক্তি হতে পারে আর 30 পাওয়ারের ওষুধের কি শক্তি হতে পারে এই সম্পর্কে জ্ঞান স্পষ্ট থাকতে হবে। কারণ 6 পাওয়ারের ওষুধের যে শক্তি আছে আর 30 পাওয়ারের ওষুধের কিন্তু একই রকম শক্তি নেই। এখন আমাদের মনে হতে পারে যে পাওয়ার যত বাড়বে শক্তি তত বেড়ে যাবে, এই বিষয়ে কিন্তু ধারণা স্পষ্ট করতে হবে। ওটা অ্যালোপ্যাথির ক্ষেত্রে হয়, কিন্তু হোমিওপ্যাথি তো পোটেন্টাইজ মেডিসিন,
এ তো পাওয়ারটা ডাইনামিক ফর্মে কনভার্ট করে। সুতরাং এই শক্তি আর ওই শক্তি এক না। সুতরাং এই শক্তি সম্পর্কে ধারণা স্পষ্ট থাকতে হবে ডাক্তার বাবুর। এমনকি ঔষধ কিভাবে প্রয়োগ করা হবে রোগীর দেহে, রোগীকে কিভাবে খেতে দেওয়া হবে, কোন সময় দেয়া হবে, এ সম্পর্কেও জ্ঞান থাকতে হবে ডাক্তার বাবুর। এমনকি প্রথম ঔষধ দেওয়ার কতক্ষণ পরে বা কতদিন পরে আবার ঔষধ দেয়া হবে, এই সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। তা আমার তো সময় 30 মিনিট, তো সময় শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ, আগামীকালও ক্লাস আছে আপনাদের নিয়ে, তো আগামীকাল এরপর থেকে কন্টিনিউ করা হবে। এখন ম্যাম আছেন ক্লাসে, তিনি ক্লাস নেবেন, আর আমিও থাকবো ম্যামের ক্লাসে। শেষে যখন প্রশ্ন উত্তরের পর্ব হবে তখন আমি থাকবো। যতটুকু পড়ানো হলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন করবেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ম্যাম থাকলে আপনার ক্লাস শুরু করুন ম্যাম। আজকে যে মেডিসিনটা পড়াবো সেটা হচ্ছে ড্রসেরা। মেডিসিন পড়ানোর আগে ড্রসেরার ক্যারেক্টারিস্টিক সিমটমটা কি সেটাই পড়াবো, কেননা প্রতিটা মেডিসিন পড়ার আগেই তার সোর্স অনুযায়ী আমাদের ক্যারেক্টারিস্টিক বিষয়টা জানা উচিত। আর মানে কি, মানে যে উদ্ভিদটা থেকে তৈরি হচ্ছে ওষুধটা, সেটা কি কি ধরনের আচরণ, কোথায় হয়, হ্যাঁ, এই ডিটেলস গুলো কিন্তু সবাইকে জানতে হবে। ড্রসেরার যে বিষয় আছে, ড্রসেরার কমন নেম হচ্ছে সানডিউ। ড্রসেরা সাধারণত সানডিউ নামে পরিচিত। আর ড্রসেরা একটি মাংসাশী উদ্ভিদ। কেমন মাংসাশী উদ্ভিদ? ওদের পাতায় একটা আঠালো পদার্থ থাকে, যার দ্বারা ওরা পোকামাকড় সমস্ত কিছু শিকার করে খায়। আর ড্রসেরার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পোকামাকড়কে আকর্ষণ করার জন্য উজ্জ্বল হয় ওরা। ফার্স্টে উজ্জ্বল হয়ে তারপরে আঠালো গ্রন্থিযুক্ত একটা পাতা থাকে, সেই পাতা থেকে পোকামাকড়টার রসটা খেয়ে ওরা এইভাবেই তার কি বলবো খাদ্য তালিকায় খাওয়াটা আর কি, মানে যেভাবে গাছ খাদ্য গ্রহণ করে ওরা সেইভাবেই খাদ্য গ্রহণ করে। আর ড্রসেরার কিছু মূল বৈশিষ্ট্যর মধ্যে যেটা পড়ে, ড্রসেরা তার মানে পাতা ব্যবহার করে পোকামাকড়কে খায় এবং তাদের হজম করে পুষ্টি সংগ্রহ করে পোকামাকড় থেকে। ড্রসেরা মেনলি শ্বাসকষ্টের ভীষণ ভালোভাবে উপযোগী। শ্বাসকষ্টের মেডিসিন হিসেবে ড্রসেরা কিন্তু ভীষণ ভালো মেডিসিন। হুপিং কাশি, শুষ্ক কাশি, এইসবের ক্ষেত্রে, আর কাশির সাথে সাথে যদি বমি ভাব থাকে তো সেসব ক্ষেত্রে ড্রসেরা কিন্তু ভীষণ ভালো একটা মেডিসিন। কণ্ঠনালীর সমস্যা যাদের আছে, অর্থাৎ ল্যারিঞ্জাইটিস যাদের আছে, কণ্ঠে কর্কশতার ভাব থাকে, সেই সাথে কথা বলার সময় কণ্ঠস্বর হারানোর মতো একটা সমস্যা যদি কারোর তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ড্রসেরার কথা ভাববো। তখন হজম সংক্রান্ত সমস্যা হলেও ড্রসেরাতে বমি বমি ভাব থাকে, ডায়রিয়ার মতো হজম সংক্রান্ত সমস্যাগুলির সাথেও ড্রসেরা কিন্তু যুক্ত। আর ড্রসেরার মেন হচ্ছে সন্ধে বা মধ্যরাত্রে তার রোগ যন্ত্রণা
বাড়ে, সমস্ত রকম রোগ যন্ত্রণা কিন্তু সন্ধে আর মধ্যরাত্রে বাড়ে। এগুলো হচ্ছে এই হলো ড্রসেরার ডিটেলস আমি বললাম। এবার আসছি ড্রসেরার মেডিসিনটাই। আমাদের প্রতিটা মেডিসিনই কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের ওপর কাজ করে, এবং মানে স্পেশালিটি সমস্ত মেডিসিনেই থাকে। অবশ্যই সিমটম ওয়াইজ, আমার শ্বাসকষ্ট হলো, কুপিং কাশি হলো, হুট করে আমি ড্রসেরা দিয়ে দিলাম, সেটা কিন্তু ভুল পদ্ধতি। যদি কিনা ড্রসেরা সিমটম থাকে তবেই আমরা ড্রসেরা মেডিসিনকে প্রয়োগ করব রোগীর। বিশেষভাবে শ্বাসযন্ত্রের উপর কাজ করে। কুপিং কাশির প্রধান ওষুধ বলে হ্যানিম্যান এটাকে নির্দেশ করেছেন। আর শ্বাসনালী সংক্রান্ত যক্ষা রোগে এটার দ্বারা উপকার পাওয়া গেছে। ফুসফুস সংক্রান্ত যক্ষা রোগ, কাশি, সঙ্গে খাদ্যদ্রব্য উঠে আসা, মানে যেটা বমি বমি ভাব বা বমি, কাশি হলে যদি বমি ভাব থাকে বা বমি হয়ে যায়, তাহলে ড্রসেরার আমরা কিন্তু দিতে পারি। আর তার সঙ্গে যদি স্টমাকের কোনো সমস্যা হয়, যেমন পাকাশয়ের উত্তেজনা, এই সমস্ত হয়, এবং যথেষ্ট কফ ওঠে, তাহলে আমরা ড্রসেরার কথা ভাববো। ড্রসেরার হেডেক সিমটমে যেটা বলছে, খোলা বাতাসে ঘুরলে মাথা ঘোরে, মনে হয় মাথাটা বাঁ পাশে সরে যাবে, মুখমণ্ডলের বাঁ পাশের ঠান্ডা, তার সঙ্গে হুল ফোটানোর মতো ব্যথা, আর ডান পাশ শুকনো আর গরম। তাহলে হেডেক সিমটম কি বলছে, বাঁ পাশে যেন রোগীর যখন মাথা যন্ত্রণা হয় বা খোলা বাতাসে ঘুরলে যদি মাথা ঘোরে রোগী, তখন রোগী কি মনে করে যেন বাঁ পাশে মাথাটা সরে যাবে, আর মুখমণ্ডলের বাঁ পাশে ঠান্ডা হয়ে যায়। আর কি হয়, হুল ফোটানোর মতো একটা যন্ত্রণা কিন্তু বাঁ পাশে হয়, হেডেক সিমটম। আর একটা হচ্ছে ডান পাশ এদের গরম আর শুকনো থাকে, বাঁ পাশ ঠান্ডা থাকে, ডান পাশ থাকে গরম এবং শুকনো, এটা মনে রাখতে হবে। পাকস্থলীর যে সমস্ত সমস্যা, তার মধ্যে যে সিমটম আছে সেটা হচ্ছে বমির উদ্বেগ আর টক দ্রব্যের প্রতি বিরক্তি, ও খেলে তার কুফল দেখা যায়। তাহলে কি বলছে, বমি হয় বা বমি বমি ভাব থাকে, আর টক জিনিসের প্রতি রোগী বিরক্ত বোধ করে। কেন বিরক্ত বোধ করে? কারণ সেটা খেলে বমি হয় বা তার কুফল আছে, সেজন্য রোগী টক জাতীয় দ্রব্য পছন্দ করে না। পাকস্থলীর ডিজিজের যেসব সিমটম গুলো আছে, আক্ষেপিক, শুকনো, উত্তেজক কাশি, কুপিং কাশির মতো অতি শীঘ্র শীঘ্র কাশির ধমক আসে, শ্বাস নিতে পারে না, শ্বাসরোধ হয়ে আসে। কাশিটা কেমন হয়, ঘন ঘন কাশি হয়, আর তার সাথে শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে পারে না রোগী, আর শ্বাসরোধ হয়ে আসে। আর আক্ষেপিক কাশি যদি কারো থাকে বা শুকনো হয় কাশিটা,
সেক্ষেত্রে আমরা ড্রসেরার কথা ভাববো। কাশিটা কেমন হয়? অত্যন্ত গভীর এবং মাঝরাতে তা বাড়ে, হলুদ বর্ণের কফ ওঠে, তার সঙ্গে মুখ ও নাক থেকে রক্তপাত হয় ও ঢেকুর ওঠে। আর স্বরভঙ্গ থাকে তার সাথে। ষড়যন্ত্রে প্রদাহর ইতিহাস আমরা পাবো। যদি কাশির সিমটম হয় তাহলে ষড়যন্ত্রে একটা প্রদাহর ইতিহাস পাবো। কারণ একটু আগে বললাম যে ল্যারিঞ্জাইটিস হয়, তো যেসব রোগের সঙ্গে আইটিস যুক্ত থাকে তার মানেই কিন্তু প্রদাহ। যেমন স্টমাকাইটিস মানে পাকস্থলীর প্রদাহ, সেরকমই ল্যারিঞ্জাইটিস মানে ষড়যন্ত্রের প্রদাহ। তো এরকম সিমটম যদি থাকে তাহলে আমরা ড্রসেরার কথা ভাববো। হলুদ বর্ণের কফ ওঠে কিন্তু আরো একটা মেডিসিন আছে সালফার, তাতেও হলুদ বর্ণের কফ ওঠে। আর এটা মাঝরাতে ভারে। আর কি হয়? কাশির সঙ্গে নাক থেকে রক্তপাত হয়। আর কি হয়? নাক থেকে রক্তপাতও হয় এবং ঢেকুরও ওঠে। তালু আর স্বরনালীর গভীর অংশে চেঁচে ফেলার অনুভূতি। কি মনে হয়? যে আমাদের যেখানে আলজিভ আছে তার ঠিক ওপরে, সেখানে, আর স্বরনালী সেখানে মনে হচ্ছে কে যেন কোনো কিছু দিয়ে চেঁচে ফেলে দিচ্ছে, এরকম একটা অনুভূতি রোগীর মধ্যে প্রকাশ পায়। মনে হয় গলায় রুটির টুকরো আটকে গেছে, যেন স্বরনালীতে একটা পালক রয়েছে। ড্রসের একটা ভীষণ ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে রোগী কাশির সময় মনে করে যেন পালকের গলায় কেউ পালক দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। এটা কিন্তু ড্রসেরার মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। আর মনে হয় যেন গলায় রুটির টুকরো আটকে গেছে। অতি দ্রুত শীর্ণতা হয় ষড়যন্ত্রের যক্ষারোগ। যক্ষারোগে যদি কোনো রোগী আক্রান্ত হয়ে থাকে, ড্রসেরার রোগী, তাহলে তা অতি খুব তাড়াতাড়ি সে রোগা হয়ে যায়। শিশুদের একটা বিরক্তিকর ও সুরসুরি যুক্ত কাশি। দিনের বেলায় কাশি থাকে না, কিন্তু রাত্রে বেলা বালিশে মাথা দেওয়া মাত্রই তাদের কাশি আরম্ভ হয়। আর মধ্যরাত্রে আর সন্ধ্যেবেলা কিন্তু কাশি বাড়ে। দিনের বেলা কাশি থাকে না কিন্তু, আর ধর্ম আর তার সঙ্গে স্বরনালীর গভীর অংশে কর্কশ। কি হয়? গলার স্বর কর্কশ হয়, আর সেখানে চেঁচে ফেলার মতো অনুভূতি, আর গলা শুকিয়ে যায়। মোটা স্বর হয় গলায়, গভীর একটা স্বরভঙ্গ থাকে, ভাঙা ভাঙা গলায় রোগী কথা বলতে থাকে। আর কথা বলার সময় হাঁপানি হয়, মানে কাশির সঙ্গে শ্বাসকষ্টটা কিন্তু বর্তমান থাকে। সবসময় গলা মানে কাশির সাথে হাঁপানি হয়, আর কথা বলার সময় হাঁপানি হয়। তার সঙ্গে প্রত্যেকটা কথা বলার সময় গলার মধ্যে একটা সংকোচন বোধ রোগীর মধ্যে দেখা যায়। হাত পায়ের যে সিমটমটা আছে সেটা হচ্ছে যে পায়ের সন্ধিগুলিতে আড়ষ্টতা হয়, বিছানা অত্যন্ত শক্ত বলে মনে হয় রোগী। এটা ড্রসেরার একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, যে বিছানা রোগীর শক্ত বলে মনে হয়। জ্বরের যে সিমটম গুলো আছে সেক্ষেত্রে বলা হচ্ছে আভ্যন্তরিক শীতবোধ, তার সাথে কম্পন থাকে, মানে কেঁপে জ্বরটা আসে, আর শীত শীত ভাব থাকে রোগীর মধ্যে। বিছানার গরমে কিন্তু বাড়ে,
হাত দুটো ঠান্ডা আর পিপাসাহীনতা জ্বরের সময় কিন্তু রোগীর হয়, যে পিপাসা থাকে না আর হাত দুটি ঠান্ডা থাকে। ড্রসেরার সাথে যে মেডিসিন তুলনা করা যায় সেটা হচ্ছে চেলিডোনিয়াম তুলনা করা যায়, কুপ্রাম তুলনা করা যায়, আর্জেন্টিন আর হচ্ছে মিনিয়া হিন্স, এটা এইগুলো মেডিসিন গুলো কিন্তু ড্রসেরার সাথে তুলনা করা যায়। দেখুন, ড্রসেরার কফের যে সিমটম হয় সেটা কিন্তু অনেকটা চটচটে কফ হয়, রোগী তুলতে পারে না, অনেকক্ষণ কাশি বন্ধ হয়ে থাকে। আমরা যখন ড্রসেরার ক্যারেক্টার গুলো বলছিলাম তখন বলছিলাম যে ড্রসেরার পাতায় একটা আঠালো পদার্থ থাকে যার দ্বারা সে পোকামাকড় গুলো কি করে, মানে পোকামাকড় খায়, শিকার করে। দেখুন তার সাথে কিরকম মিল রোগীর কফের সিমটমটা, কফটা কিন্তু চটচটে আঠালো আর কাশি, কফ উঠতে চায় না, কাশি বন্ধ হয় না, আর কাশি নাক দিয়ে অনেকখানি রক্তক্ষরণ হয়, দিনের বেলা বাড়ে, শ্বাসকষ্টের সময় বলছে ভোর মানে সকাল আর কি, সকাল 6টা-7টায় রুগী জেগে ওঠে, মানে শ্বাসকষ্টটা এতটাই হয় যে টাইমিংটাও দিয়ে দিচ্ছে যে সকাল 6টা কি 7টার সময় রুগী জেগে ওঠে। কুকুরের ডাকের মতো কাশিটা হয়, হামের সময় পর কাশি, হাম যদি কারণ মিজলস হয় তারপরই কিন্তু কাশি হয়। ড্রসেরা সিমটমে বলছে আক্ষেপ যুক্ত একটা কাশি, কাশির সাথে বমনের ইচ্ছা থাকে আর তার সাথে স্বরভঙ্গটা থাকে, এটা হয়। বমনের ইচ্ছা থাকে, এখানে আরো দুটো মেডিসিন আছে, ক্যালিকার্ব আর ব্রায়োনিয়াম, এটা ওরকম হয়। ক্রমাগত শিশুদের সুড়সুড়ি যুক্ত কাশি, মনে হচ্ছে পালক দিয়ে গলায় কেউ সুড়সুড়ি দিচ্ছে, হ্যাঁ, তো এরকম হয় কাশির সময় অনুভূতিটা। আর রাতের বেলায় বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই কাশি। এরকম আরো 3টে মেডিসিন আছে রাতের বেলায় বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি। বেলেডোনা আছে, হায়োসায়ামাস আছে আর রিউমেক্স আছে, এই 3টে মেডিসিনও কিন্তু এরকমই হয়। কাশির সাথে অনেক সময় পুজ ওঠে, যদি ষড়যন্ত্রে প্রদাহ হয় তখন কিন্তু কাশির সাথে পুজ হয়, পুজ ওঠে, রক্ত বেরোয়, এরকম হয়। মধ্যরাত্রে কাশি বাড়ে উষ্ণতায়, পান করলে, গান করলে, হাসলে আর শুয়ে পড়লে, এই কিন্তু কাশি বাড়ে, খালি মধ্যরাত্রে বাড়ে তা না, পান করলে, গান করলে, শুয়ে পড়লে, হাসলে আর কাঁদলেও কিন্তু কাশি বাড়ে।
যারা পুরোহিত পুজো করে তাদের কি হয়, গলায় ক্ষতর ইতিহাস আমরা পাবো। যারা পুরোহিত পুজো করে তাদের গলায় ক্ষতর ইতিহাস আমরা পাবো। আর সেই ক্ষতটা হচ্ছে চেঁচে ফেলার মতো একটা অনুভূতি হয়, আর স্বরভঙ্গতা দেখা যায়, এরকম হয়। আর গলায় জ্বালার অনুভূতি হয়, শুষ্ক হয়ে যায় গলা। ষড়যন্ত্রের মধ্যে যেন মনে হচ্ছে পোকা হেঁটে বেড়াচ্ছে, তখন এটা মনে হতে থাকে যে গলার মধ্যে যেন পোকা হাঁটছে। হলদে সবুজ বর্ণের কফ হয়। তাহলে ড্রসেরাই বাড়ি। এবার আসি উপচয় আর উপশমে। মধ্যরাত্রে শুলে, বিছানার গরমে আর পান করলে, গান গাইলে এগুলোতে কিন্তু কাশির সিমটম বাড়ে, বা যে কোনো হচ্ছে রোগ যন্ত্রণা কিন্তু শুলে আর মধ্যরাত্রে বাড়ে। তো ডক্টর আজকে এইটুকুনি হলো, এটা একদম ছোট্ট মেডিসিন ছিল, এটা আজকে শেষ হয়ে গেল। কোন মেডিকেল থেকে বললেন? বলুন। বলছি এটা কোন মেডিকেল থেকে বললেন? কোন ম্যাটেরিয়া মেডিকা পড়লাম? আপনি কি কি ধরনের ম্যাটেরিয়া মেডিকা পড়েন? ভট্টাচার্য। ম্যাম এই পেশেন্ট উপশম পায় কিসে? আমি শুনতে পাচ্ছি না কারোর কথা, আমার নেটে একটু সমস্যা হচ্ছে। বলছি এই পেশেন্টের উপশম কিসে? অ্যামেলিওরেশন কিসে হয়? শীত কাতর না গরম কাতর? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আমার নেটের সমস্যা হচ্ছে। ম্যাম শুনতে পাচ্ছেন? কোশ্চেন করুন, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না, আমার নেটের সমস্যা হচ্ছে। আপনারা জানেন আমাদের ক্লাসগুলো 3টে পর্বে হয়। তা প্রথম পর্বে আমাদের ছিল অর্গানন অফ মেডিসিন, দ্বিতীয় পর্বে ছিল হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা, তৃতীয় পর্বে আমাদের বরাবর যেটা থাকে প্রশ্নোত্তর পর্ব। আমাদের এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে, আপনারা প্রশ্ন করুন। আর আজকে উত্তরটা দেবে আমাদের ডক্টর ইনসান মণ্ডল। আমি ইনসান মণ্ডলকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি পাশের ঘরে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসটা হচ্ছে, আমি সেকেন্ড ইয়ারের ক্লাসে চলে যাচ্ছি। তা ডক্টর মণ্ডল উপস্থিত আছেন তো? আমি উপস্থিত আছি, বলুন স্যার। আচ্ছা,
স্টুডেন্টরা আমাদের তো 3টে পর্বে ক্লাসগুলো হয়, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। তা আমরা এখন হুম। তৃতীয় পর্বে চলে এসেছি। তৃতীয় পর্বে স্টুডেন্টরা প্রশ্ন করবে কিছু, সেই প্রশ্ন উত্তর পর্বে আপনি অংশগ্রহণ করবেন। আমি পাশের ঘরে সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে, ওখানে আমি চলে যাচ্ছি। আপনি ওরা যা প্রশ্ন করে উত্তরগুলো আপনি একটু দিন। আচ্ছা, হ্যাঁ আমি আছি, শুনুন। প্রথমত যে যতটুকু আজকে পড়ানো হয়েছে এটা বোঝা গিয়েছে কিনা এটা বলতে হবে। যে হ্যাঁ স্যার, যতটুকু বুঝতে পড়ানো, পেরেছি। যদি বুঝতে পেরে থাকে তাহলে এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলুন, সেটা আমি চেষ্টা করছি বলার। স্যার এখানে মানে বিশেষ করে আমার প্রশ্ন নেই, কিন্তু অন্য একটা প্রসঙ্গে একটা প্রশ্ন আছে মায়াজম বিষয় নিয়ে। এখন মায়াজম পড়ানো হবে, তখন মায়াজম বলা হবে। তা আপনি এখন করুন, কোশ্চেনটা করুন দেখি। বলছি স্যার, ওই মায়াজমের ক্ষেত্রে সোরা, সিফিলিস, সাইকোসিস এইগুলোর মধ্যে সোরাটা নাকি একটা ভাইটাল একটা ভূমিকা আছে। এই সোরা ব্যাপারটা নিয়ে স্বরূপ, এই বৈশিষ্ট্য, মানে কেমন জিনিসটা, ব্যাপারটা আমার ধারণা নেই। এটা একটু গল্প আকারে একটু শোনান না স্যার। ঠিক কথা বলেছেন, এটা গল্প আকারেই বলা হবে। দেখুন, এই মায়াজম যে বিষয়টা, হ্যানিম্যান সাহেব যে একটা বই লিখেছেন, তার দীর্ঘ গবেষণা করার পর, ক্রনিক ডিজিজ, দ্য ক্রনিক ডিজিজ, ওই দ্য ক্রনিক ডিজিজে মায়াজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ মায়াজম রোগ বীজ। একটা গাছ যে জন্মায় বীজ থেকে, বীজ যদি থাকে সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ জন্মায়, গাছ অনেক বড় হয়, ফল ফুল হয়। আর বীজ যদি না থাকে, অঙ্কুরও হবে না, গাছও হবে না, ফল ফুলও হবে না। তা এই বীজটাই হলো রোগের মূল কারণ। তো কারণকে যদি শরীরে না থাকতে দেওয়া হয় তো রোগ হবে না। অর্থাৎ বীজ থেকে যদি অঙ্কুর না হয় তো গাছ হবে না, ও ফল ফুলও হবে না, কিচ্ছু হবে না। তা এই রোগ বীজ হলো তিনটি, মূলত তিনটি। হ্যানিম্যান সাহেব বলে গেছেন যে যাবতীয় রোগের যে মূল কারণ সেটা হলো ওই মায়াজম, আর সেই মায়াজম হলো তিনটি: সোরা, সিফিলিস আর সাইকোসিস। পরবর্তী সময় আরেকটা মায়াজম আবিষ্কার হয়েছে, ডাক্তারবাবুরা করেছেন পরবর্তী সময়, সেটা হলো টিউবারকুলার ডায়াথিসিস। তা আপনি যে মূলত শরিক মায়াজম সম্পর্কে বলতে বলছেন, শরিক মায়াজম কি? মায়াজম হলো অ্যাকচুয়ালি সিমটম, কতগুলো সিমটমের সমষ্টি হলো মায়াজম। তা এই শরিক মায়াজমের কতগুলো সিমটম আছে সেগুলো জানতে হবে। এখন আপনি যে হট করে আমাকে কোশ্চেনটা করলেন, দেখুন, যে কোনো একটা বিষয় যদি বিস্তারিত ভালো করে আলোচনা করতে হয় তো কবে কি পড়া হয়েছে তার উপরে ভিত্তি করে বললে শুধু হয় না, এটা সত্য কথা। হ্যাঁ, তা আপনি যেটা জানতে চেয়েছেন, এটাকে যদি আমি বিস্তারিত ওই ঠিক গল্পর আকারে বোঝাতে হয় তো আমাকে একটু দেখতে হবে বইপত্র, বিভিন্ন বইপত্র, বিভিন্ন রাইটারের বইপত্র দেখতে হবে। কারণ সেই কবে কি পড়া আছে আর সেই পড়ার জ্ঞান নিয়ে এখন হুবহু বলে যাব, এটা ততটা সম্ভব হয় না। হ্যাঁ, তা আপনি বললেন, ঠিক আছে, মাথায় রাখছি। একসময় আলোচনা হবে মায়াজম সম্পর্কে, খুব শীঘ্রই মায়াজমের আলোচনা আসবে। হ্যাঁ, যেমন ওকে দেখুন, স্যার। মায়াজম এমন একটা বিষয়, একটা পেশেন্ট বিভিন্ন রং, মানে মানুষ বিভিন্ন রং পছন্দ করে, রং, কালার। কোনো মানুষ লাল রং পছন্দ করে, তার জন্য দেখবেন তার বস্ত্র অধিকাংশ লাল কালারের হয়। কোনো মানুষ হলুদ কালার পছন্দ করে, যার জন্য তার বস্ত্র, মানে সাজ পোশাক, জামা কাপড় অধিকাংশ দেখবেন সে হলুদ রঙের ব্যবহার করে। কোনো মানুষ সাদা পোশাক ব্যবহার করে, সাদা কালার পছন্দ করে, যার জন্য তার পোশাকের ভিতরে সাদা চিহ্ন থাকবেই। এই কালারের উপরে ভিত্তি করে মায়াজম চেনা যায়। হ্যাঁ, তো সেগুলো সব বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করতে হলে আমাকে আর একটু দেখতে হবে। হ্যাঁ, পয়েন্টগুলো শুধু মাথায় থাকলে তো হয় না, সেগুলো একটু দেখে নিয়ে যদি আলোচনা করা হয়
তো সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে, একটা ভালো লাগবে, সে এক সময় ওকে স্যার, হবে। ঠিক আছে, এখন ঠিক আছে স্যার, ওকে যতটুকু স্যার। যতটুকু আলোচনা করা হয়েছে এর উপরে কোশ্চেন করুন। আর আপনারা যদি কোশ্চেন না করেন তো প্রথমত আপনারা রেসপন্স করুন যে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা আমি বুঝাতে পারছি কিনা। দেখুন, আমি শুধু বকে যাব আর আপনারা কিছু বুঝতে পারবেন না, এ অ্যাকচুয়ালি ও বকা নিরর্থক। সুতরাং আর এই অর্গননের শব্দ, প্রত্যেকটা শব্দ অর্থাৎ প্রত্যেকটা শব্দই একটা কনসেপ্ট অর্থাৎ ধারণা। আর এই ধারণা সম্পর্কে যদি স্পষ্টতা না থাকে তাহলে কিন্তু অর্গনন বোঝা যাবে না। আর অর্গনন যদি না বোঝা যায় কখনোই হোমিওপ্যাথ হওয়া যাবে না। দেখুন, হোমিওপ্যাথ হওয়াটা বিষয়টা কিন্তু আলাদা। আজকে যে বিষয়টা আলোচনা করা হয়েছে একজন ডাক্তার বাবুর যে কতগুলো যোগ্যতা থাকা দরকার, তা এই যোগ্যতা যদি ডাক্তার বাবুর ভেতরে গড়ে তুলতে হয় তো যত সাবজেক্ট আছে সব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রথমেই যে কথাটা বলা হয়েছিল যে ডাক্তার বাবুর একটা অন্যতম জ্ঞান হলো রোগ সম্পর্কে জ্ঞান, নলেজ অফ ডিজিজ। এই বিষয়টুকু অর্জন করতে গিয়ে একটা পুরো সাবজেক্ট আছে যেটা আপনাদের 100 নম্বরের জন্য পড়ানো হবে, হ্যাঁ, রিটেন পরীক্ষা, প্র্যাকটিস অফ মেডিসিন 100 নম্বরে পড়ানো হবে, শুধুমাত্র একটা জ্ঞান অর্জন করার জন্য প্র্যাকটিস অফ মেডিসিন। এরকম তো কত শত জ্ঞান রয়েছে। তা আপনারা কোশ্চেন করুন, আর নয় আমি কোশ্চেন করি। রোগ সম্পর্কে জ্ঞানে হোমিওপ্যাথিতে রোগ সম্পর্ক জ্ঞান বলতে যা বোঝাচ্ছে আর অ্যালোপ্যাথিতে রোগ সম্পর্কে জ্ঞান বলতে যা বোঝাচ্ছে, দুটো বিষয় কি এক না আলাদা? আলাদা স্যার। সেই পার্থক্যটা কি? সামান্য একটু পার্থক্য বলা যাবে? স্যার, অ্যালোপ্যাথিতে অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথি টিচ দ্য ডিজিজ, ওরা ওরা রোগটাকে রোগীর জন্য করে, কি রোগ হয়েছে রোগ সম্বন্ধে ওরা বেশি চিন্তা ভাবনা করে। বাট হোমিওপ্যাথি টিচ দ্য পেশেন্ট, ওদের সিমটম নয়, সিমটমের সঙ্গে আমরা সিমিলারিটি ফাইন্ড আউট করি কোন মেডিসিনের সঙ্গে এই সিমিলারিটিটা হুবহু মিলছে। ম্যাক্সিমাম সিমিলার সিমটম যদি কোনো মেডিসিনের মধ্যে খুঁজে পাই রোগীর ওই সিমটম গুলো, আমরা সেই মেডিসিনটা সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে মেন পার্থক্য, এটাই অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির সঙ্গে। অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথির সঙ্গে এটা মেন পার্থক্য, এটা সঠিক কথা বলেছেন। কিন্তু আমি জানতে চেয়েছি মূলত যে রোগ সম্পর্কে জ্ঞান, এই যে রোগ সম্পর্ক জ্ঞান বলতে হোমিওপ্যাথির ধারণা কি আর অ্যালোপ্যাথির ধারণা কি? হোমিওপ্যাথির কি ধারণা রোগ সম্পর্ক জ্ঞান বলতে কি বোঝাচ্ছে, আর অ্যালোপ্যাথি কি বোঝাচ্ছে, মূল যে পার্থক্যটা কি? স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। অ্যালোপ্যাথিতে রোগের নাম ধরে ঔষধ নির্বাচন হয়, আর হোমিওপ্যাথিতে কোনো সুস্থ সেনসিটিভ মানুষের উপর ওষুধ প্রয়োগ করার পর যে লক্ষণগুলি বার হয়, ওই লক্ষণগুলি যদি কোনো রোগীর দেহে আসে তাহলে ওই ওষুধটা দিলে রোগটা সারে। এভাবেই রোগ নির্ণয় করা হয়। একদম একদম ঠিক আছে, ঠিক আছে, আসতে অনেকটা ঠিক আছে। আমি আরেকটা কোশ্চেন করি, শর্ট কোশ্চেনই করব। 5 জন রুগী এসেছে ডাক্তারবাবুর চেম্বারে, প্রত্যেকের গায়ের তাপমাত্রা বেড়ে গেছে। হোমিওপ্যাথি ডাক্তাররা প্রত্যেকের কি একটাই ওষুধ দেবে নাকি প্রত্যেক পেশেন্টে আলাদা আলাদা ওষুধ হতে পারে? আলাদা আলাদা ওষুধ হতে পারে, তার সিমটম দেখবে, সিমটম আদার্স কি সিমটম বের করছে, এক এক সিমটম। আমরা আগে কেস চেকিং করে দেখবো, সিমটম মিললে সেটা দেবো, মেজরিটি সিমটম যেটা এখন। তো আপনার টু দ্য পয়েন্ট যত বলছেন, এটা চেম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সঠিক উত্তর দিয়েছেন, টু দ্য পয়েন্ট সঠিক।
কিন্তু এটা চেম্বারে করতে হবে, তাহলে কিন্তু হোমিওপ্যাথ হয়ে যাবে। আর ওখানে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায়। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন নাগরিকতার কোন নাগরিকতার রাষ্ট্রের কিরূপ বাসন শক্তি যে জ্ঞান, নাগরিকতার ঔষধের রাষ্ট্রের যে জ্ঞান ডাক্তার বাবুর অর্জন করতে বলছি হবে। ইউসেন বাবুর ভয়েসটা অফ করুন, কি শোনা যাচ্ছে না? দ্রোহিতার অপরাধে আপনারা সাউন্ড বন্ধ করুন। কোন বিষয় ধারা নাগরিকতা এই যে বিপ্লব বাবু, আপনি বিপ্লব বাবু সাউন্ডটা বারবার সমস্যা। হ্যাঁ, এবার আমি কোশ্চেন করছি, আপনারা শুনুন, তারপরে উত্তর দিন। প্রত্যেকে বন্ধ করুন। ঔষধের শক্তি বিষয়ক যে জ্ঞান ডাক্তারবাবু থাকতে হবে, তা ঔষধের শক্তি বলতে কি বোঝাচ্ছে? ঔষধের শক্তি বলতে কি বোঝাচ্ছে? উত্তর দিন। স্যার, ওষুধের শক্তি বলতে বোঝা যাচ্ছে ওষুধের যে সিমটম গুলো, একটা ওষুধের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা কি আছে, কি কি জিনিস আছে, কি কি লক্ষণ আছে, সিমটম আছে, সেই সব সিমটমই ওষুধের শক্তি। হ্যাঁ, ঠিক আছে, ধারণা সঠিক আছে, ঠিকই বলেছেন। এই যে সিমটমের যে কথা হচ্ছে, এই সিমটম মূলত মূলত কত রকম হতে পারে, বা সিমটম মূলত কোথায় কোথায় তৈরি হয় সিমটম এটা বলুন। কিছু কিছু সিমটম আছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে, ফিজিক্যালি কি অনুভব হচ্ছে। কিছু সিমটম আমরা মাইন্ড সিমটম নেই, মনের ব্যাপারটাকে, মনের সঙ্গে হোমিওপ্যাথির একটা বিরাট রিলেশন রয়েছে। অনেক সময় সিমটম কিছু কমন সিমটম মিল থাকলেও যদি আমরা মনের সিমটমটা না পাই, মনের সিমটমে গভীরে ঢুকে দেখা যাচ্ছে পেশেন্ট সেই মনের মানে সিমটমেরই না, তখন আমরা অন্য একটা সাইট নির্বাচন করার চেষ্টা করি, মানে অন্য মেডিসিন। মাইন্ড সিমটম আছে, তারপরে জেনারেল সিমটম আছে, আর ওর পেশেন্টের মোডালিটি কেমন, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আপনি যতটুকু জানতে চেয়েছিলাম ততটুকু আপনি টু দা পয়েন্ট উত্তর দিয়েছেন। হ্যাঁ, যে মানুষের সিমটম তৈরি হয় মনে, মানুষের সিমটম তৈরি হয় তার শরীরে। এখন এই দুই সিমটমের ভিতরে 1 নম্বর সিমটম কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ সিমটম কোনটা? এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ ছিল মাইন্ড সিমটম। সবথেকে গুরুত্বপূর্ণ সিমটম মাইন্ড সিমটম। তা মনে রোগ লাগে কি করে, এই উত্তরটা দিন। মাইন্ড সিমটম অর্থাৎ ওটা মনে, তা মনে কি করে রোগ লাগে? মন তো অদৃশ্য, ও তো মন চোখে দেখা যায় না, তো ওখানে কি করে রোগ লাগে? স্যার বলছি বডি অ্যান্ড মাইন্ড এতে ইন্টার রিলেটেড, তো শরীরে যদি কোনো সমস্যা হয় তার প্রভাব তো মনের ওপর পড়বেই, মন তার প্রতিক্রিয়া দেখাবে। হ্যাঁ, কথা ঠিক, বডি আর মাইন্ড ইন্টার রিলেটেড, এ কথাটা ঠিক। কিন্তু মাইন্ড বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছে, আর বডি কিন্তু সে জিনিসটা না। বডি কিন্তু মাইন্ডের উপরে এফেক্ট ততটা ফেলতে পারে, বডি মাইন্ডের উপরে এফেক্ট ফেলে, কিন্তু ততটা পারে না। মাইন্ড বেশি ফেলে বডির উপরে। হ্যাঁ, সুতরাং ওই বডির এফেক্ট মাইন্ডের উপরে পড়ে মাইন্ড আক্রান্ত হয়ে যাবে, মাইন্ড রোগগ্রস্ত হয়ে যাবে, এই সর্বাংশে 100% সত্য হবে না। আগে রোগ লাগে মনে, তারপরে কিন্তু মাইন্ড বডিতে। উদাহরণস্বরূপ বলা যায়, এখানে যারা আমরা আছি প্রত্যেকেই মাধ্যমিক পাস সবাই করেছে, সেজন্য নিচু ক্লাসের উদাহরণ দিয়ে বোঝানো হবে। জীবন বিজ্ঞানে প্রতিবর্ত ক্রিয়া বলে একটা বিষয় আছে তো? জীবন বিজ্ঞানে, মাধ্যমিকের জীবন বিজ্ঞানে, লাইফ সায়েন্সে প্রতিবর্ত ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে। ওখানে বিজ্ঞানী প্যাভলভের একটা
পরীক্ষাও আছে একটা কুকুর নিয়ে। তা প্রতিবত্র ক্রিয়ায় মনে করে একজন মানুষ একটা ঘুমিয়ে আছে, মশারি আছে কিন্তু হাতটা মশারির বাইরে, হাতে একটা মশা বসেছে, মশা কামড়াচ্ছে। এই কামড়ানোর সঙ্গে সঙ্গে বডির উপরে সে কামড়াচ্ছে, কিন্তু অনুভূতি কোথায় পৌঁছে যাচ্ছে? মাইন্ডে চলে যাচ্ছে, ব্রেনে চলে যাচ্ছে, নার্ভের মধ্যে। আর ব্রেন তখন হাতকে বলছে যে তুমি ওই মাথাটাকে তাড়াও। তো এইখানে যে বিষয়টা রয়েছে, প্রথম কোথায় অনুভূতিটা আসলো? প্রথম কোথায় অনুভূতি আসলো? অনুভূতিটা কোথায় আসলো প্রথম? নার্ভে বা স্নায়ুতে। আর নার্ভের সঙ্গে কিন্তু ব্রেন রয়েছে, আর ব্রেনের সঙ্গে কিন্তু মাইন্ড রয়েছে। সুতরাং আগে আক্রান্ত হয় মাইন্ড, পরে বডি। হ্যাঁ, আর এই যে মাইন্ড, তাহলে মাইন্ড কি করে আক্রান্ত হয়? মাইন্ডে কি করে রোগ লাগে এটা বুঝতে হবে। এটা অনেক বড় চ্যাপ্টার, যে মাইন্ড কি করে আক্রান্ত হয়, মাইন্ড কি করে দুর্বল হয়। ওই যে ভাইটাল ফোর্সের কথা বলা হচ্ছে, ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যাওয়াটাই রোগ। তা মাইন্ডের ভাইটাল ফোর্স কি করে দুর্বল হয়? এগুলো ভাবনা চিন্তার বিষয়। হ্যাঁ, এগুলো ভাবনা চিন্তা আপনারা করুন, উত্তর বেরিয়ে আসবে। আর এই গভীর ভাবনা চিন্তার বিষয়, আর এই ভাবনা চিন্তার বিষয়ে যত ঢোকা যাবে হোমিওপ্যাথি তত ভালো বোঝা যাবে। বডি নিয়ে অত কিছু হবে না, এই মাইন্ডেই সবকিছু করতে হবে। আর যাই হোক, সে পরে হবে, সব আস্তে আস্তে হবে। অর্গানন দেখুন, অর্গানন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে, সব দিক থেকে। ব্যাখ্যাগুলো মেন বুঝতে হবে। আরেকটা যে কোশ্চেন করি, ও আজকে মূলত এই দুটো যোগ্যতাই পড়ানো হয়েছে। 3 নম্বর যোগ্যতাটা বলা হয়েছিল যে ঔষধের শক্তি, এই যে পোটেন্সি আর কি, বা পরিমাপ, মাত্রা, বা ঔষধ প্রয়োগ, পুনঃপ্রয়োগ, এ সম্পর্কে সামান্য বলা হয়েছে। তো এখানে আপনারা একটু আমাকে জানান যে একজন ডাক্তার বাবুকে ঔষধ প্রস্তুত প্রণালী সম্পর্কে জ্ঞান কেন থাকতে হবে? একজন ডাক্তার বাবুর ঔষধ প্রস্তুত সম্পর্কে, প্রস্তুত প্রণালী, কি করে ঔষধ তৈরি করা হয়, এটা কেন জানতে হবে? একজন ডাক্তারবাবু তো রোগীকে ঔষধ দিয়ে ছেড়ে দেবে, তার কি করে ঔষধ তৈরি করতে হয় এই জ্ঞান কেন অর্জন করার দরকার আছে? সোর্স অফ মেডিসিন যে কোন কি সোর্সটা সম্বন্ধে জানতে হবে। ওই মেডিসিন কিভাবে প্রোটিনাইজড করা হলো, তারপর থেকে আমরা যে 10 ডেসিমেল 50 ডেসিমেল যে মেডিসিন গুলো তৈরি, ওই সমস্ত সব জানতে হবে। কখন পাওয়ার, কারণ যত সূক্ষ্ম হবে ওর পাওয়ারটা, আমাদের যে একটা ইনভিজিবল যে ডাইনামিক পাওয়ার, এই ডাইনামিক পাওয়ার কোথায়, মানে কোন জায়গায়, কোন স্টেজে গিয়ে এটা হচ্ছে, সেই সম্বন্ধে নলেজ রাখতে হবে। নলেজ রাখলে কি হবে, আমরা তখন ওই পোটেন্সিটা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে, স্থূল মাত্রায় না সূক্ষ্ম মাত্রায়, এই সম্বন্ধে আমাদের একটা নলেজ হবে, এবং তাতে রোগীকে আমরা। আচ্ছা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এখানে আপনি দুটো শব্দ ব্যবহার করেছেন, সূক্ষ্ম মাত্রা আর স্থূল মাত্রা। হ্যাঁ, আপনি যে উত্তরটা আমি চেয়েছিলাম আপনি প্রায়টাই সম্পূর্ণ সঠিক দিয়েছেন, কিন্তু বলতে গিয়ে দুটো শব্দ ব্যবহার করেছেন, স্থূল মাত্রা আর সূক্ষ্ম মাত্রা। তো এইটাই বলুন দেখি, এই সূক্ষ্ম মাত্রাটা কি আর স্থূল মাত্রাটা কি? স্থূল মানে এখানে পরিমাণটা একটু মোটা, যেটা আমরা বলি পরিমাণে একটু বেশি। সূক্ষ্ম যেখানে আমরা, যেমন আমরা মাদারের ক্ষেত্রে আমরা স্থূল মাত্রায়, বা ইন্ডিয়ান ড্রাগের ক্ষেত্রে আমরা যখন দেখেছি যে সব ড্রাগ থেকে, মানে যে ড্রাগ যে থেকে মেডিসিন তৈরি হচ্ছে, সেই ড্রাগ আমরা যখন মাদারের মধ্যে ব্যবহার করি, তখন যে নির্যাস রস থেকে যেটা তৈরি হচ্ছে, ওইটাই যখন আমরা
সেন্টিমেল না 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 ডিসিমিলি আর 50 ডিসিমিলি? না না, কথা শুনুন। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু আস্তে আস্তে ওই ফিজিক্সের আলোচনা চলে আসছে, ফিজিক্সের আলোচনা পদার্থ সম্পর্কে, মেটার সম্পর্কে। ওই ফিজিক্সের আলোচনা থেকে কিন্তু এটা আসতে হবে যে সূক্ষ্ম বলতে কি বোঝাচ্ছে আর স্থূল বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, আর আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে কোনটা, সূক্ষ্মটা না স্থূলটা? সূক্ষ্মটা, সূক্ষ্মটা। না, সূক্ষ্মটা। তাই এই এটা বুঝতে হবে। দেখুন, সূক্ষ্ম বলতে কি বোঝাচ্ছে আর স্থূল বলতে কি বোঝাচ্ছে, এটা যদি বোঝা যায়, চুন, কলিচুন, যেটাকে ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, CaCO2, ক্যালসিয়াম কার্বনেট। তা এই যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ কলিচুন, এটা কিন্তু যে পদার্থর আকারে রয়েছে, এটা হলো স্থূল আকারে রয়েছে, স্থূল আকারে রয়েছে। কিন্তু এই কলিচুনকে যখন পোটেন্টাইজ করাচ্ছে আমাদের হোমিওপ্যাথি থিওরিতে, ফার্মাসিতে পোটেন্টাইজ করা হচ্ছে, তখন যে জিনিসটা আসছে সেটা কিন্তু আর স্থূল আকারে থাকছে না, সেটা সূক্ষ্ম আকারে চলে যাচ্ছে। যার জন্য কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনকে যদি রিসার্চ করা হয়, তো ওর ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। হোমিওপ্যাথি মেডিসিন যদি 30 পাওয়ারের উপরে তাকে রিসার্চ করা হয় যে এই মেডিসিনটার ভিতরে কি আছে, তো ল্যাবরেটরিতে ওর ভিতরে কোনো পদার্থ খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই পোটেন্টাইজ করার আগে যখন ওটা চুন আকারে ছিল, তখন পদার্থের যে রূপটা হচ্ছে ওটা হচ্ছে স্থূল আকারে থাকছে, পদার্থটা স্থূল আকারে থাকছে। কিন্তু যখন ওটা পোটেন্টাইজ করা হচ্ছে, 30 পাওয়ারের উপরে চলে যাচ্ছে, ওর ভিতরে পদার্থের কোনো উপাদান আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন স্থূল মাত্রায় চলে যাচ্ছে। আর এই আমাদের হোমিওপ্যাথিটা ঔষধ মূলত কাজ করে মানুষের মনোজগতে, আর মনটা কিন্তু সূক্ষ্ম বিষয়, আর সূক্ষ্ম বিষয় সূক্ষ্মের উপরে প্রভাব বিস্তার করতে পারে। সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম জিনিসের উপরে প্রভাব বিস্তার করতে পারে, আর স্থূল জিনিস স্থূল জিনিসের উপরে প্রভাব বিস্তার করতে পারে। তা আমাদের চিকিৎসাটা মূলত যেহেতু সূক্ষ্ম জগতে, মনোজগতে, সেজন্যে এই যে ঔষধটা থাকছে, যে ঔষধ ব্যবহার করছে, এটাও কিন্তু সূক্ষ্ম মাত্রায়। অর্থাৎ 30 পাওয়ারের উপরে কোনো হোমিওপ্যাথি মেডিসিন যদি ল্যাবরেটরিতে ফেলে রিসার্চ করা যায়, তো ওর ভিতরে কোনো পদার্থের গুণ খুঁজে পাওয়া যায় না, যেটা থাকে সেটা পাওয়ার। অর্থাৎ চুনের যে পাওয়ারটা আছে সেটা ডাইনামিক ফর্মে কনভার্ট হয়ে ওই অ্যালকোহলের ভিতরে চলে যাচ্ছে, যে পাওয়ারটা মানব শরীরের উপরে কাজ করছে, হ্যাঁ, সূক্ষ্ম মাত্রায় চলে যাচ্ছে। আর এর আগের যে ধাপটা পোটেন্টাইজ করার আগে ক্যালসিয়াম কার্বনেট আকারে থাকছে, এটা হলো স্থূল মাত্রা। হ্যাঁ, আর আমাদের হোমিওপ্যাথি সবসময় তো স্থূল মাত্রায় সূক্ষ্ম মাত্রার উপরে কাজ করছে। কিন্তু এটা যেমন সত্য, পাশাপাশি মনে করুন কোন একজন, আচ্ছা আমার আলোচনা কি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে? স্যার আছেন? হ্যাঁ না না স্যার, চলুক। স্যার, না, আলোচনাটা হ্যাঁ। ভালোই হচ্ছে, আলোচনাটা একটু গভীরেই হচ্ছে, যদিও আস্তে আস্তে 50% হয়ে গেছে স্টুডেন্ট সংখ্যা, তবুও আমার মনে হয় আলোচনাটা চলুক, ভালো স্যার, আলোচনা আরেকটা হচ্ছে। কথা বলছি। বলছি, এই সূক্ষ্ম মাত্রার মধ্যে কি ডাইনামিক পাওয়ারটা বেশি হয়? যেমন অণু থেকে পরমাণু ভাঙলে যে পাওয়ারটা বাড়ে। হ্যাঁ, ওই যে সূক্ষ্ম যখন মাত্রা মানেই তো তাই, সূক্ষ্ম মাত্রা একদম, যেটা আবারও রিপিট করছি, ডক্টর মণ্ডল যেটা বললেন যে ওই যে ক্যালসিয়াম মানে যেটা চুনে কলি চুনের যে অংশটা 34 ইঞ্চি যখন হচ্ছে, তখন কিন্তু ওর মধ্যে কোনো অস্তিত্ব নেই, শুধু তার ডাইনামিক পাওয়ারটা আছে, কিন্তু তার যে গুণ, অন্তর্নিহিত যে গুণটা, সে গুণটা কিন্তু অব্যাহত আছে। এটাকে যদি আরও পোটেন্টাইজ করেন, আরও হায়ার পোটেন্সি যদি নিয়ে যান, তাহলে কিন্তু তার গুণটা থাকবে, অর্থাৎ তার মধ্যে যে শক্তির যে স্ফুরণটা ঘটে, সেটা আরও বেশি ডাইনামাইজেশন হবে। সুতরাং সূক্ষ্ম মাত্রায় গেলে
তার যে অন্তর্নিহিত যে শক্তিটা, সে শক্তিটা অব্যাহত থাকছে, কিন্তু তার ক্রুড ফর্মটা আর থাকছে না, তখন সে ডাইনামিক স্টেজে চলে যাচ্ছে। আর যেহেতু হোমিওপ্যাথিটা হচ্ছে আমাদের ইনভিজিবল পাওয়ার নিয়ে কারবার, অর্থাৎ আমাদের জীবনী শক্তি, সেটাও একটা সূক্ষ্ম শক্তি, অদৃশ্য একটা শক্তি। আবার আমরা কিন্তু ডিজিজের ক্ষেত্রে কিন্তু একই কথা বলছি, ডিজিজও কিন্তু চোখে দেখা যায় না। অ্যালোপ্যাথ ডাক্তাররা যেটা করে, আপনার ল্যাবরেটরিতে যে সমস্ত মাইক্রোস্কোপের মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম মানে বস্তু তারা খুঁজে পায়, সেই বস্তুগুলো কিন্তু রোগের মূল কারণ না। যদিও ওদের ওদের ব্যাখ্যা হচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ। আসলে মূল কারণটা হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যেটাকে আমরা বলছি রোগ শক্তি। অর্থাৎ আরও একটু উপর লেভেলে গিয়ে আমরা বলবো যে মায়াজম ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। মায়াজমটা হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ। আর মায়াজম কি করে? মায়াজম আমাদের ভাইটাল ফোর্সকে মানে প্রভাবিত করে। মায়াজম প্রভাবিত করে একটা অদৃশ্য শক্তি, ভাইটাল ফোর্স। সেই ভাইটাল ফোর্সের অসুস্থ কে হয়? রুগীটা কে? আমরা বলছি হোমিওপ্যাথ ইজ দ্য পেশেন্ট, নট ডিজিজ। হোমিওপ্যাথ ইজ দ্য পেশেন্ট, আর অ্যালোপ্যাথ ইজ দ্য ডিজিজ, নট পেশেন্ট। অ্যালোপ্যাথরা রোগের চিকিৎসা করে, অর্থাৎ তার টাইফয়েড হয়েছে, না কলেরা হয়েছে, না ক্যান্সার হয়েছে, না টিউবারকুলোসিস হয়েছে, ওরা রোগের চিকিৎসা করে। তা রোগের চিকিৎসা, আপনি প্রথম দিন ইনসান ভাই যে প্রথম দিনের যে গল্পটা শুরু করেছিল, সেইটা একটু অনুধাবন করুন। যে একটা মানে এই অট্টালিকা বা কোনো একটা ইয়ের মধ্যে একটা বটগাছ তৈরি হয়েছে। তো সে বটগাছটা কী করছে? তার শাখা প্রশাখা বিস্তার করছে, আর ভিতরে কী করছে? শেকড় তৈরি করছে। এবার হচ্ছে দুটো পথ আছে। একটা হচ্ছে আপনি ওইটাকে ডালপালা কেটে দিয়ে আপনি প্লাস্টার করে দিলেন, দেওয়ার পরে কি হলো? সেটা আপনার ভিতরে থেকে গেল, শিকড়, মূল শিকড়টা থেকে গেল। আপনি প্লাস্টার করে দিলেন, রং টং করে দিলেন, আলকাতরা বা অন্য কিছু কেমিক্যাল দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখলেন, কিন্তু সে ভিতরে ভিতরে কিন্তু সে তার যে লিভিং পাওয়ারটা রয়ে গেল, সে আস্তে আস্তে দেওয়ালটাকে আবার ফাটিয়ে দিল। তা এটা হচ্ছে অ্যালোপ্যাথি। আর হোমিওপ্যাথিটা কি? হোমিওপ্যাথিটা হচ্ছে তার মূল উৎপাদন করতে হবে, অর্থাৎ সেখানে তার যে যে রুটগুলো আছে, সেই রুটগুলো তুলে দিয়ে নতুন ফর্মে তাকে আবার তৈরি করতে হবে। তাহলে আপনার মূলটা যদি উৎপাদন করেন, তাহলে তার আর ভবিষ্যতে সে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে হোমিওপ্যাথিটা কি? সমস্ত কাজগুলি হচ্ছে ডাইনামিক স্টেজে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে তিনটে অদৃশ্য শক্তির সমন্বয়ে হচ্ছে রোগ আরোগ্য। এই হচ্ছে তিনটে শক্তির সমন্বয় ঘটে। আমরা যে চলাফেরা করছি, আমাদের যে অ্যাক্টিভিটি, দৈনন্দিন যে কর্মপদ্ধতি, এগুলো সব কিছু পরিচালনা করে কে? ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সে কি মাইক্রোস্কোপে বা কোনো যন্ত্র দিয়ে কি দেখা যায়? দেখা যায় না। অথচ কিন্তু ভাইটাল ফোর্স আপনার দেহ, মন সব কিছু পরিচালনা করে। আপনি ঘুমিয়ে আছেন, আপনার হার্ট কিন্তু চলছে। হার্টটা পরিচালনা করছে কে? পরিচালনা করছে ভাইটাল ফোর্স। আপনি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন, আপনাকে হজমটা তৈরি করছে কে? আপনাকে দেহের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছে, হয়ে আপনার দেহে রক্ত তৈরি করছে, তার শক্তি, এনার্জি তৈরি করছে। সকালবেলা উঠে আপনি পায়খানায় যাচ্ছেন, সে মলটা তৈরি করছে। তাহলে আপনি কিন্তু চুপচাপ ঘুমিয়েছিলেন, আপনার কিন্তু দেহের সমস্ত কার্যপ্রণালী সব কিন্তু অব্যাহত ছিল। তো সেইটা পরিচালনা করেছে কে? সেটা পরিচালনা করেছে ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্স, এবার ভাইটাল ফোর্স যখন কোনো মানে বহিরাগত আরেকটি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে যখন অসুস্থ হয়, অর্থাৎ মায়াজমের প্রভাবে যখন সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে কি হয়? তার একটা ইন্টারনাল ডিরেজমেন্ট হয়। এই ইন্টারনাল ডিরেজমেন্ট হয়।
তার একটা বহিঃপ্রকাশ ঘটে, এক্সটার্নাল ম্যানিফেস্টেশন হয়। তো এক্সটার্নাল ম্যানিফেস্টেশনটা হলে আমরা কি করে বুঝবো? ইন্টারনাল ম্যানিফেস্টেশনকে বোঝানোর জন্য তা কিছু সিমটমস তৈরি হয়। এই সিমটমসগুলোই আমরা হচ্ছে টোটাল সিমটমস নিয়েই হচ্ছে আমরা যে ভাইটাল ফোর্স অসুস্থ হয়েছে এটা জানতে পারি। অর্থাৎ আমার দেহে যে সমস্ত লক্ষণগুলো দেখা গেল সেই লক্ষণগুলো মিলিয়ে আমি বুঝলাম যে আমার ভাইটাল ফোর্স কিন্তু অসুস্থ। তা এটা হচ্ছে যেমন ধরুন আমি একটা কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, তাহলে আমি বাংলা ভাষায় কি বলছি? আমি আমার মনের ভাবটা প্রকাশ করি। ভাষাটা কি? ভাষাটা হচ্ছে মনের ভাব যা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভাষা। তা রুগীরও কিন্তু একটা ভাষা আছে। রুগীটা ভাষাটা কি? সে ভাষাটা হচ্ছে সিমটমস। তাহলে মানে সিমটমস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন। সিক পারসন বলতে কে? সিক পারসন হচ্ছে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তি অসুস্থ বলেই কিন্তু তার নানা রকম সিমটমস তৈরি হয়। তাহলে এই সিমটমসগুলো দেখে আমরা একটা ওষুধ নির্বাচন করি। আমরা কিভাবে ওষুধ নির্বাচনটা করি? আমরা ওষুধ নির্বাচনটা করি যে আমরা যে ওষুধগুলো আমরা যে মেটেরিয়াল যে ওষুধগুলো পড়ছি সেই মেটেরিয়াল ওষুধগুলো কি? মেটেরিয়াল ওষুধগুলো হচ্ছে আমরা সুস্থ মানব দেহে এগুলো প্রয়োগ করেছিলাম। অর্থাৎ মাদার টিনচার থেকে আরম্ভ করে পোটেন্টাইজ মেডিসিন বিভিন্ন ডোজে আমরা দিয়েছিলাম, দেওয়ার ফলে তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিল। সেই রেকর্ড বইটার নাম হচ্ছে মেটেরিয়াল মেডিকেল। তাহলে মেটেরিয়াল মেডিকেল সংজ্ঞাটা কি? মেটেরিয়াল মেডিকেল সংজ্ঞাটা হচ্ছে যে রেকর্ড অফ ড্রাগ প্রুভিং। ড্রাগ প্রুভিংয়ের ক্ষেত্রে যে লক্ষণগুলো পেয়েছিলাম তার টোটালগুলো আমরা একটা বইতে লিপিবদ্ধ করেছি। সেই লিপিবদ্ধ যে ড্রাগ প্রুভিংয়ের যে সিমটম রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো হচ্ছে বিভিন্ন লক্ষণ আকারে আমরা পেয়েছি। এই লক্ষণগুলি হচ্ছে আমার মেটেরিয়াল মেডিকা। তা এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হচ্ছে ভাইটাল ফোর্স অসুস্থ হলে তার নানা রকম লক্ষণ দেখা দেয়। সেই নানা রকম লক্ষণগুলো আমরা কালেক্ট করে আমরা যাকে আমরা বলি কেস টেকিং বা কেস রেকর্ড, এই কেস রেকর্ড করে আমরা কি করি? সিমিলারিটি খুঁজে বেড়াই। অর্থাৎ রোগ লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণের কোথায় কোথায় মিল আছে, এই সিমিলারিটি দেখে আমরা কি করি? আমরা মোর সিমিলার যে মেডিসিনটা সেটাকে নির্বাচন করি। আমরা কিন্তু ডিজিজ ডায়াগনোসিস করে কোনো ওষুধ নির্বাচন করি না। আমরা হোমিওপ্যাথরা যেটা করি সেটা হচ্ছে টোটাল সিমটমস কালেক্ট করে তার সিমিলারিটিগুলো নিয়ে মোর সিমিলার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা নির্বাচন করি। এবার আমরা সেই ওষুধটা কিভাবে দেব? আমরা জানি রোগের যেমন একটা শক্তি আছে, রোগের একটা শক্তি আছে, তেমনি ওষুধ আমরা যেগুলো তৈরি করছি সেই ওষুধগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম আমরা ফার্মেসিতে পড়েছি যে আমাদের ওষুধ তৈরি করার যে পোটেন্সি তৈরি করার বিভিন্ন রকম স্কেল আছে। অর্থাৎ ডেসিমেল স্কেল, সেন্টিসিমাল স্কেল, তারপরে 50 মিলিসিমাল স্কেল, এই বিভিন্ন স্কেলে আমরা ওষুধকে ডাইনামাইজেশন করি, পোটেন্টাইজেশন করি। পোটেন্টাইজেশন করে তার একটা মার্কিং করে রাখি, অর্থাৎ তার পাওয়ার শক্তিটা আমরা নিরূপণ করি। সেই শক্তিটা আমরা বিভিন্ন রকম নামকরণ করি, কোথাও 3x, 6x, 12x, 30x বলে লিখি, কোথাও 30C, 200C বা 1M, CM, 10M ইত্যাদি নামকরণ করি। অথবা 01, 02, 03 এগুলো শক্তিগুলো আমরা মানে একটা নির্দিষ্ট করে রাখি। তাহলে এগুলো হচ্ছে ওষুধের শক্তি। তাহলে আমরা আমাদের অর্গানন পড়ে আমরা মোটামুটি সেটা জানবো যে যে রোগটা হয়েছে তার শক্তিটা কেমন। এই শক্তিটা আমাকে নিরূপণ করে তার চেয়ে বেশি শক্তিশালী একটা পাওয়ারের ওষুধ আমি মোর সিমিলার ওষুধ আমরা দেব। দিলে কি হয়? অর্থাৎ আমরা জানি যে ফিজিক্সে একটা কথা আছে, when two similar force meet together stronger suppress the weaker। অর্থাৎ যখন পাশাপাশি দুটো অদৃশ্য শক্তি মিলিত হয়, যে শক্তিটা বেশি শক্তিশালী
সে দুর্বল শক্তিকে অ্যাবলিশ করে দেয়। তো এইভাবেই হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল ল অফ কিওর। অর্থাৎ হোমিওপ্যাথি হচ্ছে মানে প্রাকৃতিক নিয়মে আরোগ্য, প্রাকৃতিক নিয়মে আরোগ্য হয় বলে এটাকে ন্যাচারাল ল অফ কিওর বলা হয়। তা এইভাবে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয়, এটা প্রয়োগ করা হয়। অর্থাৎ আমাদের সব কিছু কিন্তু সূক্ষ্ম মাত্রাতে আমরা ব্যবহার করি। তার কারণ হচ্ছে রোগ শক্তিটাও কিন্তু সূক্ষ্ম, ওটাও চোখে দেখা যায় না। আমরা তার এফেক্টটা দেখতে পাই মাইক্রোস্কোপে বা বিভিন্ন যন্ত্রপাতি অনুসন্ধান করে আমরা তার এফেক্টটা দেখতে পাই। আমরা এক্স রে করে হাড় ভেঙে গেল কেনা দেখতে পাই। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ইন্টারনাল যে অর্গানগুলো আছে তার পজিশন, অবস্থান, সাইজ, এগুলো আমরা নিরূপণ করতে পারি। রক্ত পরীক্ষা করে রক্তের বিভিন্ন অ্যানালিসিস করে আমরা পাই। এইগুলো হচ্ছে এফেক্ট, কিন্তু মূল ব্যাপার হচ্ছে সেখানে সব সময় কিন্তু একটা অদৃশ্য শক্তির ব্যাপার। অর্থাৎ ভাইটাল ফোর্সও একটা অদৃশ্য শক্তি, রোগ শক্তিও একটা অদৃশ্য শক্তি। আর পাশাপাশি আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেটাও কিন্তু একটা অদৃশ্য শক্তি। সেটা কিন্তু ক্রুড নয়, সেটা কিন্তু সূক্ষ্ম মাত্রায় একটা অদৃশ্য শক্তি। আমরা কি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনারা পড়াশোনা করুন আর বিভিন্ন বই পড়তে হবে। সোজা বাংলা কথা হচ্ছে মোর ইউ রিড মোর ইউ লার্ন। যত পড়বেন তত শিখবেন, যত চর্চা করবেন যত রুগী ঘাটবেন তত রুগীর অভিজ্ঞতা বাড়বে। একটা বাংলায় একটা কথা আছে যে, ওই বাংলা না সংস্কৃতে এটা বলা হচ্ছে যে 100টা রুগী মারতে পারলে সেই হয় প্রকৃত চিকিৎসক বা কি বলবো, যে আয়ুর্বেদিক ভাষায় যেটাকে বলা হয় বৈদ্য। তা আপনি যত বেশি রুগী ঘাটাঘাটি করতে পারবেন তত বেশি আপনার চর্চা বাড়বে, তত বেশি আপনি অভিজ্ঞতা বাড়বে। আর সেই জন্যই কিন্তু আমরা ওই আউটডোরের ব্যবস্থাটা করেছি, যাতে করে বেশি বেশি করে আমরা রুগী নিয়ে ঘাটাঘাটি করতে পারি, বেশি পড়াশোনা করতে পারি। আর একটা বিষয় যেটা সবাই আপনারা জানেন, যে আমরা পড়াশোনাটা করি কখন, সামনে যখন পরীক্ষা আসে তখন পড়াশোনাটা করি, তার আগে কিন্তু ক্লাসিকে পড়াশোনা করি না। তাই তেমনি কিন্তু আমরা যারা ডাক্তার তারা তখনই বেশি পড়াশোনা করি যখন সামনে কোনো ক্রিটিক্যাল রুগী আসে, সেই রুগী নিয়ে যখন মাথা ঘামাই তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের বই মনোযোগ সহকারে পড়াশোনাটা করি। সেই জন্য আপনাকে রুগী দেখতে হবে। এই রুগী যত বেশি দেখবেন তত বেশি আপনার পড়াশোনার আগ্রহটা বাড়বে, তত বেশি বইপত্র পড়ার ইচ্ছেটা বাড়বে। স্যার, দুটো প্রশ্ন ছিল। আজকে যে মেডিসিন পড়ালো, মেডিসিন সম্পর্কে। হ্যাঁ বলুন স্যার, ম্যাম যে মেডিসিনটা পড়ালো, এখানে মেইন যে বিষয়টা কাশি, শ্বাসকষ্ট, এই এই জায়গা থেকে মানে আপনার ঠান্ডায় বাড়ে, তাই শীত কাতর ধরতে পারি মেডিসিনটাকে? শীত কাতর কিনা বলতে পারি কিনা, তাই তো? হ্যাঁ অবশ্যই বলতে পারি, অবশ্যই বলতে পারি। চিলি পেশেন্ট বলতে পারি এই জন্য যে ওই সর্দি কাশি মানে ঠান্ডা পরিবেশে তো তার বৃদ্ধিটা হয়, তো সেই জন্য আমরা সেটা শীত কাতর বলতেই পারি। কিন্তু বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে সবচেয়ে মানে গত শনিবারে আমি একটা ক্লাস করেছিলাম যে আমরা কি করে হোমিওপ্যাথি ওষুধগুলো আয়ত্ত করব, তাতে কতগুলো টেকনিকের কথা বলেছিলাম। তা টেকনিকটা হচ্ছে আপনার ওই যে শীত কাতর গরম কাতর, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণটা হচ্ছে নলেজ অফ ফার্মেসি ইনক্রিজ দ্য নলেজ অফ ম্যাথমেটিকা। ম্যাম যেটা পড়ালেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা কতটা সিরিয়াসলি ওটা নিয়েছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে সোর্স অফ ড্রাগ। সোর্স অফ ড্রাগ অর্থাৎ উনি প্রথমে শুরুতে যে কথাটা বললেন যে আমরা ওষুধের চরিত্রগুলোকে তখনই জানবো, আমাদের বিভিন্ন সোর্সের ওষুধ আছে, ভেজিটেবল কিংডম, মিনারেল কিংডম, অ্যানিম্যাল কিংডম, বিভিন্ন কিংডমের ওষুধ আছে,
কিন্তু এই যে বিভিন্ন কিংডম থেকে যে ওষুধগুলো আসে তার চরিত্রগত লক্ষণটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে মেটেরিয়া মেডিকা আমরা যা পড়ব সারা জীবন মনে থাকবে। ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছে সেটা হচ্ছে যে ড্রসেরা নিয়ে আলোচনা করতে, এটা ভেজিটেবল কিংডমের একটা ওষুধ। সেখানে তার একটা মস্ত বড় চরিত্রগত লক্ষণ হচ্ছে আঠালো, চটচটে আঠালো, আঠালো এবং চটচটে আঠালো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এই যে কাশি হোক, ব্রঙ্কাইটিস হোক, নিউমোনিয়া হোক বা অ্যাজমা হোক, যেই ধরনের রোগ হোক না, চেস্টের যে সমস্ত রোগগুলো, লাংসের যে সমস্ত রোগগুলো হয়, সেখানে যে ডিসচার্জগুলো হয় সেই ডিসচার্জগুলো কিন্তু আঠালো, চটচটে আঠালো। তা এই যে জিনিসটা যদি আমরা মাথার মধ্যে আনতে পারি যে সোর্স অফ ড্রাগ, তাহলে কিন্তু আমার যে সিমটমসগুলো আসবে সেই সিমটমসগুলো কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। তাহলে আমি মেটেরিয়া মেডিকা পড়তে গিয়ে আমাকে কিন্তু একটা জিনিস আনতে হবে, যে সোর্স অফ ড্রাগটা আমাকে জানতে হবে এবং তার চরিত্রগত লক্ষণগুলো আমাকে জানতে হবে। এই চরিত্রগত লক্ষণগুলো যদি আমি ভালো করে জানতে পারি, তাহলে কিন্তু আমার মেটেরিয়া মেডিকা কোনো দিন কিন্তু মাথা থেকে আউট হবে না, ভুলে যাব না। হ্যাঁ, আমরা এরকম, আর এর জন্য একটা বই আছে ওই আপনার সোর্স অফ ড্রাগের ওপরে, সেইগুলো যদি আমরা একটু পড়াশোনা করে যদি ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা মেটেরিয়া মেডিকাটা পড়ি, তাহলে কিন্তু আমাদের মেটেরিয়া মেডিকা খুব সহজেই দখল করতে পারবো। আচ্ছা বলুন, আর কি বলবেন? অনুপবাবু ছিলেন না তো, আবার জয়েন করলেন নাকি? অনুপ সরকার আবার বেরিয়ে গেলেন। আচ্ছা বলুন, আর কারো কিছু বলার আছে? না স্যার। তাহলে আমরা কি আজকের মতো এখানে শেষ করতে পারি? কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। আমাদের খুব সৌভাগ্য যে আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা হয়নি, সাউন্ড সিস্টেম ভালোই ছিল, কোনো রকম ডিস্টার্ব হয়নি। গতকালকে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো ক্লাসটাই ঠিকমতো করতে পারিনি, প্রচণ্ড রকমভাবে নেটওয়ার্কের সমস্যা ছিল এবং শেষ পর্যন্ত দুটো ক্লাসই কালকে বন্ধ করে দিতে হলো আর কি। আজকে এখনও পর্যন্ত নেটওয়ার্কের সমস্যাটা হয়নি। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। গুড নাইট।